দুঃসহ গরমে জনজীবনে আতঙ্ক, এখন বিদ্যুৎ বিভ্রাট। শহরের চেয়ে গ্রামেই লোডশেডিং বেশি, তীব্র গরমের চাহিদা বাড়লে বাড়ছে না বিদ্যুতের উৎপাদন। 2-3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হওয়ার সংখ্যায় ক্রয়াদেশ স্থগিত করেছে বিদেশিরা। জুলাই অগাস্টের ক্রয়াদেশ থেমে গেছে, উৎকণ্ঠায় তৈরি পোশাক শিল্প মালিকরা। হরমুজ প্রণালী মুক্ত ও জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজছে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে 30টির বেশি দেশের প্রতিনিধি। দুঃসহ গরমে অস্বস্তি আর আতঙ্কের নাম বিদ্যুৎ বিভ্রাট। গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও বাড়ছে না উৎপাদন, আর ঘাটতি মোকাবেলায় প্রতিদিন বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের দাবি, দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়িয়েছে 16,000 মেগাওয়াট, আর চাহিদার বিপরীতে যোগান 14,000 মেগাওয়াটের কিছু বেশি। তাতে গড়ে ঘাটতি থাকছে 1,500 মেগাওয়াট, যদিও বাস্তবে লোডশেডিংয়ের তীব্রতা অনেক বেশি। সূর্যের প্রচণ্ড উত্তাপ, আকাশ থেকে যেন আগুন ঝরছে। গ্রীষ্মের এই তাপপ্রবাহে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। নগরে, বড় শহরে বিদ্যুৎ না থাকার যন্ত্রণা খানিকটা কম হলেও গ্রামে ভোগান্তি চরম পর্যায়ে। সবচেয়ে বেশি অভিযোগ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। কোনো কোনো এলাকায় দিনে 15 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ, আবার কোথাও কোথাও দিনে 4 ঘন্টাও মেলে না সরবরাহ। সারাদিন তো কারেন্ট যায় আসে, সন্ধ্যায় হয় আর মনে করুন যে কারেন্ট জায়গা দিনে 3 ঘন্টা কি 3.5 ঘন্টা থাকে, রাত্রেও একই অবস্থা। প্রতিদিনই লোডশেডিং, প্রতিদিনই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া খুবই ক্ষতি হইতেছে। বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় বিপাকে গ্রাহক, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের রুটি রুজিতে আঘাত হয়ে এসেছে। এখন তো কারেন্ট থাকে না, কাজই করতে পারি না। আমাদের যে বেতনের টাকা, ওই হাজিরার টাকাই উঠে না। টাইম দিয়ে দিই, টাইম টু টাইম কাজ ডেলিভারি দিতে পারি না। আবার সন্ধ্যার পর পুলিশে চাপ দেয়, দোকান বন্ধ করতে হইব, নয় জরিমানা করবো। বিদ্যুৎ না থাকার কারণে আমার গাড়ি চার্জ হইতেছে না, বাসাত পানির সমস্যা হইতেছে। সংকট শুধু বাসাবাড়ি বা ব্যবসায় নয়, পৌঁছে গেছে ফসলের মাঠেও। ইরির জমি ফেটে চৌচির, বিদ্যুতের অভাবে অলস পড়ে আছে সেচ যন্ত্র। ধান ফুইলা বাড়িতেছে না, ধান থুর মানে গিয়েছে, আমাদের সমস্যা ক্ষতি। তেলও দিতেছে না, যে তেল দা চালাবো। বিশ্লেষকরা বলছেন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই চাহিদা সামনের দিনগুলোতে 17,500 মেগাওয়াটও ছাড়িয়ে যেতে পারে। আমাদের এই যে আন্তর্জাতিক বাজারের জীবাশ্ম জ্বালানির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা, এটা থেকে গ্র্যাজুয়ালি বের হয়ে আসতে হবে। সেই সাথে আমাদের বিভিন্ন খাতে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে এবং জ্বালানির অপচয়কে রোধ করতে হবে। এ অবস্থায় দায়িত্বশীলদের কথার ফুল ঝুরি নয়, লোডশেডিংয়ের লাগাম টেনে জীবনযাত্রাকে সহজ করার তাগিদ ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গায় আসলে কি পরিস্থিতি? মানে শহর এবং গ্রাম অঞ্চলের যদি তুলনা করা হয়, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন লোডশেডিং এর? রেদওয়ান, শহরে আসলে বিদ্যুৎ থাকলেও গ্রামের অবস্থা কিন্তু বেশ ভয়াবহ। আমি এখন এসেছি চুয়াডাঙ্গারই সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে। এই গ্রামে এই আধা ঘন্টা আগে কিন্তু বিদ্যুৎ গেছে, কিন্তু আসার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন আসছে 10 থেকে 15 মিনিট থাকছে, এরপরে কিন্তু বিদ্যুৎ আর থাকছে না। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এই সাধারণ মানুষ। আপনি জানেন যে চুয়াডাঙ্গা কিন্তু এখন কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চলছে। আজ দুপুর 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং, একেবারে পুরো বিপাকে। এর সাথে আরেকটি বিষয় যদি জানাই, যে এখন কিন্তু গতকাল থেকে চুয়াডাঙ্গায় কিন্তু যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, প্রচন্ড গরম। অন্যদিকে পড়ালেখা, দুয়ে মিলে কিন্তু বেশ চরম অবস্থায় দিন পার করছে তারা। এছাড়া কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু বড় মৌসুম। এই বড় মৌসুমে একদিকে কৃষকরা কিন্তু তেলের যে হাহাকার সেটি রয়েছে, পাশাপাশি বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই জমিতে পানি দিতে পারছে না। পানি না দেওয়ার কারণে কিন্তু এই শেষ মুহূর্তে এসে কিন্তু ফলন বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে। তো রেদওয়ান, এই ছিল চুয়াডাঙ্গা থেকে বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি। তার মানে বেশ ভোগান্তিতে রয়েছে সেখানকার নাগরিক জীবন।
ধন্যবাদ আপনাকে। গ্যাস বিদ্যুতের সংকটে ক্রয়াদেশ স্থগিত করেছে বিদেশিরা। বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে ভারতে। এমন তথ্য দিয়ে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। জানান, উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যবসার খরচ বেড়েছে। এই অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থবছরে টানা ৮ মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে সদ্য সমাপ্ত মার্চে রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা ১৮% কাছাকাছি। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ ৫ খাতেই। এই অবস্থায় এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। এজন্য নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি এবং উৎপাদন পর্যায়ে কর ছাড় চান তারা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে, তোমার দেশে তো আর ২-৩ মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। ঢাকা চেম্বার জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়েছে ব্যবসার খরচ। এ অবস্থায় করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরি সহ করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীরা। এ সময় রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তবে কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই জানিয়ে বলেন, ইচ্ছাকৃত কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রেভিনিউ অথরিটি কিন্তু আপনার মূলত দুইটা কাজ, একটা হচ্ছে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে, যেটা আপনি বললেন যে মানে এমপ্যাথেটিক্যালি দেখা, আবার যারা নন কমপ্লায়েন্ট তাদেরকে খুবই স্ট্রং মেজার নেওয়া। তো এখন একই অফিসার সে যখন প্রচুর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারকে তার ডিল করতে হয় এবং হার্শ মেজার নিতে হয়, তখন তার নেচারের মধ্যে একটা হার্শ রিয়েলিটি চলে আসে। এগুলো আপনাদের বুঝতে হবে। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের হয়রানি কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিপেইড মিটার স্থাপন এবং সেচের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, মোবাইল অ্যাপ যেমন খামারি অ্যাপস ব্যবহার করে স্থানভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ, সার সহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রবিউল আওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। জ্বালানি তেল ও এলপিজির মূল্য বৃদ্ধির চাপ একসঙ্গে পড়েছে জনজীবনে। একদিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর পাম্পগুলোতে এখনও তেল কিনতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক জায়গায় সীমিত সরবরাহের কারণে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্রাহকরাও বলছেন, দাম বৃদ্ধির পর সরকারের পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও এখনও সীমিত পরিসরেই তেল পাচ্ছেন তারা। এদিকে তেলের পাম্পের আশপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বুকিং দেওয়া জ্বালানি তেলের চালানের 2/3 জাহাজ এখনও দেশে আসতে পারেনি। তাতে আগামীতে আরও জ্বালানি সংকট বাড়তে পারে। যদিও মন্ত্রণালয় থেকে সংকট তীব্র হবে না বলে আশ্বস্ত করা হচ্ছে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। অগ্রাধিকার ঠিক করে জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যুদ্ধ শুরুর পর হুরমুজ প্রণালী পার হয়ে দেশে আসেনি একটি জাহাজও। বিকল্প উপায়ে গেলবাসে জ্বালানি নিয়ে এসেছে 38টি জাহাজ। মার্চে এলএনজি ও এলপিজির জন্য বুকিং দেওয়া ছিল 26টি জাহাজের, এসেছে মাত্র 15টি।
আর ডিজেল ও ফার্নিশ অয়েল নিয়ে 17টি জাহাজের বুকিং থাকলেও 6টি এখনও আসতে পারেনি দেশে। একইভাবে সূচি নির্ধারিত থাকার পরও আসেনি ক্রুড অয়েলের 2টি জাহাজ, আর চলতি মাসে 23টি জাহাজ আসার কথা থাকলেও এসেছে 11টি। আসার জন্য অলরেডি আসছে এগুলো ওই পরবর্তী মাসে আসতেছে, এভাবে আসছে। এই অবস্থায় সংকট দূর করতে গেল সপ্তাহে স্পট ও G2G পদ্ধতিতে 2,60,000 টন জ্বালানি কেনার অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আমরা বিকল্প সূত্র থেকে আমরা আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। কার্গো আমরা ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি যে কোনো কারণে হোক। আমাদের আরও 2টো কার্গো স্ট্যান্ড বাই রয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো এসে পৌঁছাবে। তবে এরপরও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিকল্প দেশের দরজাও বন্ধ হওয়ার আশঙ্কা থাকায় বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বুকিংগুলো যদি মিস হয় তাহলে পরবর্তীতে হয়তো একটি সংকট সৃষ্টি হতে পারে। এই জন্য ওনাদের এটা অগ্রাধিকারভাবে এই জিনিসগুলো একটু মনিটর করা উচিত, যাতে এগুলো মিস হলেও অন্য বিকল্প তেলের করে বুকিং দিয়ে যাতে তেল আনা হয়। এর মধ্যে যদি না আসে এটা যদি তাহলে একটা সমস্যা সৃষ্টি হতে পারে ভবিষ্যতে। দেশে বছরে আমদানি করা হয় প্রায় 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় 6 লাখ টনের বেশি। মার্চে এসেছে 3 লাখ টনের কম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের বাজারে অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছে প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। বুধবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 141 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 20 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি 97 টাকা ও ক্রয় মূল্য 93 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপির কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সা। ব্যক্তি আমানতের উপর হেয়ার কাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। সকালে রাজধানীর গুলশানে সম্মিলিত 5 ব্যাংকের একটি এক্সিমের সামনে মানববন্ধন হয়। এ সময় তারা দাবি করেন হেয়ার কাট নামক কালো আইন প্রত্যাহার করে চুক্তি মোতাবেক গত 2 বছরের মুনাফাসহ মূল আমানতের টাকা ফেরত দিতে হবে। এছাড়া দেশের অন্যান্য তফসিলি ব্যাংকের মতো ইসলামী ব্যাংক ও সব লেনদেন স্বাভাবিক করার দাবিও তোলেন তারা। মেয়াদ শেষে চুক্তি মোতাবেক এফডি, টিপিএস, এমটিডিআর এর টাকা মুনাফাসহ ফেরত দেওয়ারও দাবি জানানো হয়। আমরা কোনো হেয়ার কাট মানি না, আমরা কোনো রেজুলেশন মানি না। আমরা ব্যাংকে টাকা রেখেছি আমাদের চাহিদা অনুযায়ী টাকা তোলার জন্য। আমাদের যে সেবাগুলি দেওয়ার কথা ছিল সেই সেবাগুলি আপনারা দেন। আমরা যখন ব্যাংকে টাকা রেখেছি তখন আমরা এই চুক্তিতে রাখি নাই। আর ব্যাংকের টাকা লুপাট হয়েছে, ব্যাংকের টাকা পাচার হয়েছে, এই দায় বাংলাদেশ ব্যাংক নেবে। 24, 25, 26 যদি মুনাফা না দেয় 26 সালে তো আমাদেরকে মূল টাকা ফেরত দিতে পারবে না। তো আমাদের মূল দাবি হেয়ার কাট বাতিল করা। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী মুক্ত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে 30টির বেশি দেশের প্রতিনিধিরা। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে এই 2 দিনের বৈঠক। এদিকে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে তাদের সামরিক বাহিনী বারবার সতর্ক করার পরেও জাহাজটি সাড়া দেয়নি, তাই সমুদ্র আইন অনুযায়ী ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরিস্থিতি অনুকূলে থাকলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক তারা। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের 50টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। গত সপ্তাহে ওয়াশিংটনকে বার্তা দিতে ভিডিও কনফারেন্সে যোগ দেয় প্রায় 50টি দেশ। সেই কনফারেন্সেই বৈঠকের সিদ্ধান্ত হয়। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।